আজ থেকে ২ শতাব্দী আগে প্রায় ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা একটা ১৮x১৮ ফুট ঘরে ১৪৬ জনকে আটকে রাখছেন এবং যেখানে প্রায় কোনো হাওয়া টাওয়াই ঢোকে না, যেটা তুমি বলছিলে। এ তো ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে এটা তো একটু কল্পনা করাই মুশকিল। বিষয়টা যাকে বলে গাণিতিকভাবে অসম্ভব। এই ঘটনাটা কিন্তু সমকালীন অন্য কোথাও পাওয়া যায় না। হলওয়েল তার এক বন্ধুকে চিঠি লিখে অনেক পরে ঘটনাটার কথা জানান এবং সেটাই প্রথম বর্ণনা। হলওয়েল সেই ১২৩ জনের স্মৃতিতে একটা স্মারক নির্মাণ করালেন। ওই স্মৃতিটাকে তিনি গণস্মৃতিতে আবার ফিরিয়ে আনতে চাইছিলেন যে এরা এইটা করেছে। সুভাষচন্দ্র বসু তখন বললেন যে এটা হিন্দু মুসলমান সবারই অপমান। হলওয়েল মনুমেন্ট হচ্ছে ভারতের জাতীয় অপমান। জনজীবনেই ইতিহাস চলাফেরা করে, ফলে কখন ইতিহাসের কোন প্রসঙ্গটার উপর আলো পড়বে, কখন কোনটা নিয়ে বিতর্ক তৈরি হবে, এইটা কিন্তু সমকালীন পরিস্থিতির উপর নির্ভর করে। ১০ চক্রে ভগবানও ভূত হয়ে যান। একটা মিথ্যেকে এতবার করে বলতে বলতে তাকে যেন একটা সত্যি বলে প্রতিপাদন করবারই চেষ্টা হচ্ছে। ওই অনেকটা যা রটে তার কিছুটা তো ঘটে। অন্ধকূপ বলতে বোঝায় এমন একটা কিছু যার ভেতর থেকে কোনো আলো বেরোয় না। সত্যটা আসলে ঠিক কী সেটা আমরা বুঝতে পারছি না। সেটা এমন বেঁকে চুরে যাচ্ছে যে কোনটা সত্য, কতটা সত্য, তার মধ্যে সত্যের উপাদান আদৌ কতটা নিহিত আছে, সেটা আমরা কোনোভাবেই আলাদা করতে পারি না। তার মধ্যে সত্য এবং মিথ বা মিথ্যা মিশে থাকে। ১৭৫৬ সাল, তারিখটা ২০শে জুন। ইতিহাসের পাতায় এই দিনটিকে আমরা পড়ি অন্ধকূপ হত্যা হিসেবে। আজ ২০২৪ সালে দাঁড়িয়ে এই অন্ধকূপ হত্যা সম্পর্কে আমাদের সামনে হাজির হয়ে রয়েছে নানা রকম প্রশ্ন। অনেকের কাছে এটি সত্যি, অনেকের কাছে মিথ, অনেকের কাছে মিথ্যে। আজকে শিক্ষক গবেষক অনির্বাণ মণ্ডলকে আমরা সাথে পেয়েছি। অনির্বাণদার সঙ্গে আমরা কথা বলবো অন্ধকূপ হত্যা নিয়ে। অনির্বাণদা, তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন, এই অন্ধকূপ হত্যা এই বিষয়টি কি সেটা নিয়ে যদি একটু কিছু বলো। সেটা হচ্ছে সিরাজ কলকাতা আক্রমণ করলো, তার দুদিন পর অর্থাৎ ২০শে জুন কলকাতায় ইংরেজদের বাহিনী খুবই অল্প। তখন সিরাজ যেটা করে যে প্রথমে যে অন্ধকূপ হত্যার যিনি প্রচারক হলওয়েল, তার সাথে কিন্তু সিরাজের খুবই ভালো কথাবার্তা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেটা হয় যে যত রাত বাড়তে থাকে তত ইংরেজ বাহিনীর কিছু লোকজন তারা নবাবের বাহিনীর লোকেদের সাথে খারাপ আচরণ করে। তো এরকম একটা অভিযোগ ওঠে। তখন বিরক্ত হয়ে নবাব সম্ভবত হলওয়েলের মতে এরকম একটা বলেছিল যে এদেরকে কোথাও একটা বন্দি করে রাখো। এবং সেটা যেটা ঘটনাক্রমে দাঁড়ায় যে হলওয়েল বলেন যে ১৪৬ জন ইউরোপীয়কে একটা ১৮x১৮ ঘরে বন্ধ করে দেওয়া হয় এবং তাতে হাওয়া চলাচলের কোনো প্রায় পরিসর ছিল না এবং তার ফলে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন হলওয়েলের হিসেব অনুসারে তারা দমবন্ধ হয়ে মারা যান। এবং এই ঘটনাটাকে প্রচার করে হলওয়েল এই অন্ধকূপ ওই ঘরটাকে অন্ধকূপ নাম দেন, যার মধ্যে বলা যেতে পারে যে একজন তথাকথিত স্বৈরতান্ত্রিক প্রাচ্য নবাব তিনি সভ্য ইউরোপীয়দের এভাবে নৃশংস অত্যাচার করে মেরে ফেললেন, যেটা হলওয়েলের মতে মানবিকতার ইতিহাসে খুব বিরল। এইখান থেকে ঘটনাটা শুরু হলো এবং হলওয়েল সেই ১২৩ জনের স্মৃতিতে একটা স্মারক নির্মাণ করালেন এবং সেই স্মারকটা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে স্থান পেল এবং সেটাকে কেন্দ্র করে তৈরি হলো যে সিরাজউদ্দৌলা খুবই খারাপ একজন মানুষ ছিলেন যিনি এরকম একটা নৃশংস ঘটনা ঘটাতে পারেন। ফলে তার বিরুদ্ধে ইউরোপীয় বা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পদক্ষেপ সেগুলো সবই ঠিক। ফলে এখান থেকে অন্ধকূপ হত্যার ঘটনাটা শুরু হয়। ফলে অন্ধকূপ হত্যা আসলে বলা যেতে পারে যে ইংরেজ উপনিবেশ তথা সাম্রাজ্যবাদের আসলে একটা যৌক্তিকতা প্রতিপন্ন করার অধ্যায়। আচ্ছা, তোমার কাছ থেকে কথা প্রসঙ্গে যেটা জানতে পারলাম যে এই অন্ধকূপ হত্যার বিষয়ে যদি আমাদেরকে বিশদে ঢুকতে হয় তাহলে তার আগে সিরাজের কলকাতা আক্রমণ নিয়ে কিছু কথা আমাদের জেনে নেওয়া ভালো। তো এই সিরাজের কলকাতা আক্রমণটা কেন? এইটা আসলে কি ছিল সেটা হচ্ছে এটা দীর্ঘদিন ধরেই চলছিল। এটা আলীবর্দী খান বা মুর্শিদ কুলি খানের সময় থেকেও আসলে বলা যায় চলছিল যে বিভিন্ন ইউরোপীয় কোম্পানি তারা বাংলার নানান জায়গায় ঘাঁটি গাড়ছিল। এখন গোড়া থেকেই মুর্শিদ কুলি বা পরবর্তীকালে আলীবর্দীরও বক্তব্য ছিল যে তোমরা বণিক, তোমরা বাণিজ্য করবে, তোমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নবাবের, নবাব তোমাদের সুরক্ষা দেবে, তোমাদের যে কোনো অসুবিধা হবে তোমরা নবাবকে বলবে। কিন্তু ইংরেজরা আসলে এইটার সূত্রটা পেয়েছিল ফরাসিদের থেকে। ফরাসিরাই কিন্তু প্রথম দক্ষিণ ভারতে সেখানকার রাজনীতি
সেখানকার দরবারি দলাদলি তাতে নাক গলাতে শুরু করে। ইংরেজরাও যেটা করতে থাকে যে তারা দেখে যে যদি একচেটিয়া অধিকার কায়েম করতে হয় তাহলে একটা সমান্তরাল কাঠামো তৈরি করতে হবে, এবং সমান্তরাল কাঠামোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে যুগে দুর্গ তৈরি করা। যখন ইংরেজরা দুর্গ তৈরি করতে শুরু করে, ফরাসিরাও শুরু করেছিল, তখন সিরাজ যথারীতিভাবেই বারণ করে, কারণ এটা আসলে সিরাজের সে অর্থে শাসনতান্ত্রিক যে তার অধিকার তার বিরুদ্ধাচরণ। কারণ একই অঞ্চলের মধ্যে যেখানে নবাব আছে সেখানে কেন একটা বিদেশি কোম্পানি দুর্গ তৈরি করবে? তখন সিরাজ বলেন যে দুর্গ কেন তৈরি করবে? তখন ফরাসিরা দুর্গ বন্ধ করে দেয়, কিন্তু ইংরেজরা করেনি, এবং তারা নানান রকম ছলনা করছিল যে না করছি না, এইটুকু বানাচ্ছি, এটা ঠিক দুর্গ নয়। কিন্তু ক্রমে সিরাজ বুঝতে পারে যে না, এটা দুর্গই হচ্ছে। উল্টো দিকে যেটা কালক্রমে ঘটনাগুলো ঘটে তাতে বারবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের যে কর্তৃত্ব তাকে অস্বীকার করতে শুরু করে। যার সবথেকে বড় উদাহরণ হচ্ছে কৃষ্ণদাসের কলকাতা চলে আসা। সিরাজ যখন বলে যে হিসেব নিয়ে আমার সাথে দেখা করো, তখন কৃষ্ণদাস মুর্শিদাবাদে নবাবের কাছে যাওয়ার বদলে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে চলে আসে। তাছাড়া সিরাজ বুঝতেও পারে যে সিরাজের দরবারের মধ্যে ইংরেজরা কলকাঠি নাড়ছে, ফলে ইংরেজদের একটা সমুচিত শিক্ষা দেওয়া যে আমি নবাব, তোমরা আমার অধীনে আছো, অর্থাৎ আমার কর্তৃত্বকে টপকে বা ডিঙিয়ে বা আমার কর্তৃত্বের সমান্তরাল কোনো কর্তৃত্ব তোমরা তৈরি করতে পারো না, এইটার জন্য শেষ অবধি সিরাজ কলকাতা আক্রমণ করে। এবং সেই কলকাতা আক্রমণ করার ফলে ইংরেজরা খুব স্বাভাবিকভাবে সিরাজের বাহিনীর কাছে, ইংরেজ বাহিনীরা একেবারেই ছত্রভঙ্গ হয়ে পড়ে, ইংরেজরা পালিয়েও যায়, ফলতায় চলে যায়। এবং এই পরিস্থিতিতে যখন সিরাজ দুর্গটা দখল করে ফোর্ট উইলিয়াম, তখন হলওয়েলই ওখানে একমাত্র ছিলেন যাকে কিছু ওই বাকি যারা ছিল তারা তাদের নেতা নির্বাচন করে। ফলে নেতা হিসেবে হলওয়েল তখন সিরাজের সাথে কথা বলেন, বিভিন্ন নিজেদের বক্তব্য জানান, এবং কালক্রমে দুদিন পরে 18ই জুনের পরের দিন 20শে জুন এই অন্ধকূপ হত্যার ঘটনাটা হয়। যদিও এই ঘটনাটা কিন্তু সমকালীন অন্য কোথাও পাওয়া যায় না। হলওয়েল তার এক বন্ধুকে চিঠি লিখে অনেক পরে ঘটনাটার কথা জানান, এবং সেটাই প্রথম বর্ণনা। তার আগে এমনকি হলওয়েলও অন্যান্য যে চিঠি লিখেছেন সেখানেও কিন্তু অন্ধকূপ হত্যার কথা আসেনি। এখন জুন মাস, আমরা খোলা আকাশের নিচে বসে আছি জুন মাসে, আর্দ্রতার চরম আক্রমণে আমরা বিপর্যস্ত, বা অনির্বাণদা তুমিও ঘামছো আমিও ঘামছি। তো এইরকম একটা জায়গায় আজ থেকে 2 শতাব্দী আগে প্রায় 1756 সালে সিরাজউদ্দৌলা একটা 18x18 ফুট ঘরে 146 জনকে আটকে রাখছেন, এবং যেখানে প্রায় কোনো হাওয়া টাওয়াই ঢোকে না, যেটা তুমি বলছিলে। এ তো ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে এটা তো একটু কল্পনা করাই মুশকিল। হ্যাঁ, এবং যে কারণে পরবর্তীকালে ভোলানাথ চন্দ্র বা অক্ষয় কুমার মৈত্রেরাও দেখিয়েছেন যে বিষয়টা যাকে বলে গাণিতিকভাবে অসম্ভব। অর্থাৎ এটা খুব একটা অদ্ভুত ঘটনা। কথাটা প্রচার হয়েছে দীর্ঘদিন ধরে, যেমন জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা নিয়ে বলেছেন, মেকলে এটা নিয়ে কথা বলেছেন, এবং দীর্ঘদিন ধরেই সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসকদের দিক থেকে এটা একটা যুক্তি ছিল যে এই নৃশংস ঘটনা যারা ঘটায় তাদের বিরুদ্ধে যে কোনো কাজই ঠিক। অর্থাৎ যেটা একটু আগেই আমরা বলছিলাম যে এই অন্ধকূপ হত্যা প্রায় হয়ে গেল ইংরেজ সাম্রাজ্যবাদের একটা যৌক্তিকতা প্রতিপন্ন করার বিষয়। ঠিক যেমন 1857 বর্বরতা নিয়েও একই ঘটনা হয়েছিল, সিপাহী বিদ্রোহ, ঠিক 100 বছর পরের ঘটনা। সেখানেও এভাবে বলা হয়েছিল যে সিপাহীরা এত নৃশংস আচরণ করেছে যে তার বিরুদ্ধে যে কোনো পাল্টা নৃশংসতাই যৌক্তিক। কিন্তু পরবর্তীকালে যখন জাতীয়তাবাদের ধারা তৈরি হচ্ছে, তখন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা বিষয়টা ভালো করে অঙ্কের দিক থেকে বিচার করছেন। যে ধরা যাক একজন পূর্ণবয়স্ক ইউরোপীয় মানুষের দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে, তাহলে এরকম 146 জন যদি গড় ধরে নেওয়া যায়, তাহলে তাদেরকে যদি একেবারে ঠাসাঠাসি করেও দাঁড় করানো হয় তাহলে কতটা আয়তনে তারা আঁটতে পারে। এবং 18x18 থেকে সেটা অবভিয়াসলি অনেক বেশি, স্বাভাবিকভাবেই অনেক বেশি। ফলে কোনোভাবেই মানে যদি মানুষকে একজন আরেকজনের ওপরে তো তুলে রাখা হয়নি, সবাই দাঁড়িয়েছিল। যদি দাঁড়িয়েও থাকে, আমি বসে থাকার কথা ছেড়ে দিচ্ছি, যদি দাঁড়িয়েও থাকে তাহলে ওই ঘরের মধ্যে এটা সম্ভব নয়। এই কথাটা ভোলানাথ চন্দ্র অঙ্ক কষে দেখান। পরবর্তীকালে অক্ষয় কুমার মৈত্রর বিখ্যাত সিরাজউদ্দৌলা যে বই, তাতে অক্ষয় কুমার মৈত্র দেখান যে এইটা আসলে সিরাজকে কলঙ্কায়িত করার একটা চেষ্টা। কারণ যদি একবার আমরা এই কলঙ্কায়নটা মেনে নিই যে হ্যাঁ তিনি খারাপ, তাহলে তার বিরুদ্ধে বাকি যা যা ঘটনা সেগুলো যুক্তিযুক্ত হয়ে যায়। ফলে এই কলঙ্কটা মোচন করা, এইটা জাতীয়তাবাদী ঐতিহাসিকদের একটা বড় কর্তব্য ছিল, এবং তারা এইভাবে দেখছিলেন যেটা যে সিরাজউদ্দৌলা সেই অর্থে শেষ স্বাধীন নবাব, তিনি লড়েছিলেন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার্থে, কিন্তু তার নিজের দরবারেই অনেকে তাকে সমর্থন করেনি, এবং সেখানে হিন্দু মুসলমান বিভাজন ছিল না। সেখানে যেমন মীর কাসিমের মতো মুসলমানও তাকে সমর্থন করেননি, তেমন জগৎ শেঠের পরিবার
কিংবা উমিচাঁদ কিংবা রায়দুর্লভ তারাও সমর্থন করেনি। ফলে ব্যাপারটা হিন্দু মুসলমান ভাগ নয়, ব্যাপারটা হচ্ছে সেই সময় সিরাজের দরবারের নানান লোক নানান কারণে সিরাজকে সমর্থন করেনি, ব্রিটিশদের সহায়তা করেছিল এবং ক্লাইভের সাথে তাদের রীতিমতো খাতির ছিল। ফলে এই খাতিরের ফলে যেটা হলো যে সিরাজকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সিরাজকে যে সরিয়ে দেওয়া হবে, সিরাজের পক্ষে তো একটা জনমত ছিল যে একে ভুলভাবে সরানো হলো, অনৈতিকভাবে সরানো হলো। ফলে এই জনমতটাকে বলা যেতে পারে পাল্টা দেওয়ার জন্য সিরাজের সম্পর্কে অন্ধকূপ হত্যার ঘটনাটা নিয়ে এসে এমনভাবে দেখানো হলো যে সিরাজউদ্দৌলা লম্পট, সিরাজউদ্দৌলা অত্যাচারী, সিরাজউদ্দৌলা একজন দুর্বিনীত স্বৈরাচারী শাসক, অর্থাৎ যাবতীয় নেতিবাচক বিশেষণ তার নামের সাথে জুড়ে গেল। ফলে তার বিরুদ্ধে ইংরেজ শাসন হচ্ছে সভ্যদের শাসন, আইনের শাসন। ফলে এটা অনেক বেশি কাম্য, এইভাবে বিষয়টা আসছে। অক্ষয় কুমার মৈত্রেয়র যখন সিরাজউদ্দৌলা বইটার প্রসঙ্গ উঠলই, তখন সেই বইটা পড়লে তো আমরা দেখতে পাবো যে হলওয়েল এই যে চিঠিতে তিনি প্রথম অন্ধকূপের কথা লিখছেন, সেটা 1760 সালে, অর্থাৎ অন্ধকূপ হত্যা বলে যে ঘটনাটার কথা তিনি বলছেন 1756 সালে যা ঘটছে তার প্রায় 4 বছর পরে তিনি লিখছেন। এর মাঝখানে কি কোনো কাগজপত্র বা কোনো নথি তার মধ্যে অন্ধকূপ হত্যার কোনো উল্লেখ আছে? না, মানে ধরা যাক শিয়ারুল মুতাক্ষরিন খুব নির্ভরযোগ্য একটা সমকালীন রচনা, তাতে কোনো উল্লেখ নেই। এমনকি সেই সময় হলওয়েল শুধু নয়, মানে ব্রিটিশ কর্তৃপক্ষ যারা মাদ্রাজে বা কলকাতায় আছে তাদের নিজেদের চিঠি চাপাটি বা কোনো ধরনের কথায় এর প্রসঙ্গ নেই। আচ্ছা, সমকালীন অন্যান্য শাসক ধরা যাক হায়দ্রাবাদ বা অন্যান্য জায়গায় যারা সেই সময় ওয়াকিবহাল থাকতেন, কোথাওই নেই। এবং ঘটনাচক্রে হলওয়েলও বিষয়টা ফিরে গিয়ে মানে প্রায় 4 বছরের একটা ব্যবধান আছে, এই 4 বছরের মধ্যে এটা নিয়ে খুব একটা লেখা নেই। এমনকি হলওয়েলের চিঠি নিয়েও কিন্তু খুব একটা হইচই হয়নি। হইচইটা হচ্ছে গিয়ে প্রায় 19 শতকের গোড়ায় জেমস মিলের হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া থেকে এই বিষয়টা প্রথম একটা ইতিহাস বইতে স্থান পাচ্ছে, জেমস মিল স্থান দিচ্ছেন। এবং জেমস মিলের গোটা বিষয়টাই আমরা জানি যে তার বইটা লেখার একটা উদ্দেশ্যই ছিল যে ভারতে ব্রিটিশ প্রশাসকদের শিক্ষিত করা। ফলে ব্রিটিশ প্রশাসকরা যাতে এই ঘটনাটা ন্যায্য বলে মনে করেন, ঐতিহাসিক বলে মনে করেন, তাই জন্য এই ঘটনাটা আস্তে আস্তে ঢুকছে। এবং সমকালীন ব্রিটিশ, এমনকি বিলেতেরও ব্রিটিশ শাসকরা, তারাও কিন্তু বিষয়টা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি। 19 শতাব্দী থেকে বিষয়টা নিয়ে আস্তে আস্তে কথা শুরু হচ্ছে, কারণ 19 শতাব্দী থেকে এই যাকে বলা যেতে পারে সরকারি ইতিহাস, এইটা লেখার একটা প্রকল্প তৈরি হচ্ছে। এবং সেই সরকারি ইতিহাসে যদি এটা প্রতিপাদন করতে হয় যে কেন ব্রিটিশ শাসন ভালো, তাহলে দেখাতে হবে যে যার শাসনকে আমি সরিয়ে দিলাম সে খারাপ, তাই আমি ভালো, খারাপ ছিল আমি সরিয়ে দিলাম আমি ভালো, তাই প্রজারা আমায় গ্রহণ করবে। এই খারাপ দেখানোর জন্য নানান রকম কিছু জোড়া হচ্ছে, তখনই অন্ধকূপ হত্যার কথাটাও আসছে, অনেক বেশি করে আসছে। একটা প্রশ্নের জায়গা চলে আসছে যে এই অন্ধকূপ হত্যা এবং তা নিয়ে যে প্রচার, সেই প্রচারের কারণটাই হচ্ছে ব্রিটিশ শাসন তাকে একটা মান্যতা দেওয়ার জায়গা তৈরি করা। তোমরা সকলেই জানো যে আমাদের মাস্টারমশাই পার্থ চট্টোপাধ্যায় এটা নিয়ে একটা অসামান্য বই লিখেছেন, দ্য ব্ল্যাক হোল অফ এম্পায়ার। সেখানে এই ব্ল্যাক হোলটা আমরা জানি যে অন্ধকূপ কথাটা কিন্তু আমরা আরেকটা অর্থে ব্যবহার করি, সেটা হচ্ছে মহাজাগতিক বিষয়। এবং সেখানে অন্ধকূপ বলতে বোঝায় এমন একটা কিছু যার ভেতর থেকে কোনো আলো বেরোয় না। ফলে অন্ধকূপ কথাটাকে স্যার ওভাবেই ব্যবহারও করেছেন যে যেখান থেকে কোনো সত্যটা আসলে ঠিক কী সেটা আমরা বুঝতে পারছি না, সেটা এমন বেঁকে চুরে যাচ্ছে যে কোনটা সত্য, কতটা সত্য, তার মধ্যে সত্যের উপাদান আদৌ কতটা নিহিত আছে, সেটা আমরা কোনোভাবেই আলাদা করতে পারি না। ফলে ওই একটা লোকমুখে চলতে 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 কথাটা দীর্ঘদিন পাঠ্য বইতে ঢুকে গেল, মান্যতা পেয়ে গেল, কিন্তু সেটা আদৌ ঘটেছিল কিনা এই প্রশ্নটা ফিরে করা, এইটা অনেক দিন হয়নি। এই প্রশ্নটা পরে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা শুরু করলেন। যদি আমরা প্রাচীন যে বাংলার প্রবাদগুলো, সেরকম একটা প্রবাদের দিকে যাই যে 10 চক্রে ভগবানও ভূত হয়ে যান, তো সেইটার কথাই তো মনে হচ্ছে এই অন্ধকূপ হত্যা প্রসঙ্গেও সত্যি হয়ে যাচ্ছে যে একটা মিথ্যেকে এতবার করে বলতে বলতে তাকে যেন একটা সত্যি বলে প্রতিপাদন করবারই চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এবং মিথ্যেটার ব্যাপারটা হলওয়েল একটা অদ্ভুত কাণ্ড ঘটালেন। তিনি একটা স্মারক তৈরি করে ফেললেন, সেই স্মারকের নাম করে দিলেন যে এরা মারা গেছে। ফলে যেটা হলো যে ব্যাপারটাকে এক ধরনের তিনি যাকে বলা যায় অথেন্টিসিটি, অর্থাৎ তার একটা প্রামাণ্যতা তৈরি করার চেষ্টা করলেন। এবার লোকে যারা ওখানে ছিল না
তারা ভাববে এতগুলো লোকের নাম লেখা হলো, এরকম একটা স্তম্ভ, তাহলে কি সত্যিই ঘটেনি? মানে প্রশ্নটা হলো ওই অনেকটা যা রটে তার কিছুটা তো ঘটে। আচ্ছা ঠিক আছে, না হয় এতগুলো লোক মরে যায়নি, কিছু তো লোক মরেছিল। আচ্ছা ঘরটা না হয় আরেকটু বড় ছিল, কিন্তু তাতেই বা খারাপ, মানে খারাপ ব্যাপারটা তো মানে খারাপই থাকে। মানে এভাবে উল্টো দিক থেকে কতগুলো যুক্তি তৈরি হলো। যদিও মজার ব্যাপার যে এই স্মারকটা নিয়েও লোকের খুব একটা মাথা ব্যথা ছিল না। এমনকি কাস্টমস হাউস যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু স্মারকটা ভেঙে ফেলা হয়েছিল। এই স্মারকটা ফিরিয়ে এনেছিলেন তিনি হচ্ছেন লর্ড কার্জন, এবং সেটা আরেকটা সন্ধিক্ষণ। ঊনবিংশ শতাব্দীতে প্রথম এই ঘটনাটা নিয়ে কথা বলা শুরু হলো, আর লর্ড কার্জন বিংশ শতাব্দীর প্রথমে যখন তিনি বাঙালি জাতীয়তাবাদকে ধাক্কা দিতে চাইলেন, বাঙালি শিক্ষিত ভদ্রলোকের যে জাতীয়তাবাদকে তিনি সমূলে উৎখাত করতে চাইলেন, এবং সম্ভবত সবথেকে সাম্রাজ্যবাদী শাসকদের একজন, তিনি ওটাকে আবার ফিরিয়ে আনলেন কারণ ওই স্মৃতিটাকে তিনি গণস্মৃতিতে আবার ফিরিয়ে আনতে চাইছিলেন যে এরা এইটা করেছে। এর বিরুদ্ধে তখন, মানে কার্জনের পরে 40-এর দশকে, তখন সুভাষচন্দ্র বসু একটা আন্দোলন শুরু করলেন। তার কারণ হচ্ছে অনেক দিন ধরেই এটা নিয়ে তর্কটা চলছিল যে যেটা ঘটেনি, কারণ জাতীয়তাবাদী ঐতিহাসিকরা প্রমাণ করেছিলেন যে এটা ম্যাথামেটিক্যালি সম্ভব না, অঙ্কের দিক থেকে এটা ঘটতে পারে না, এবং কোনো নথিপত্রে এর উল্লেখ নেই সমকালীন। তাহলে এটা পরে তো হতেই পারে যে হলওয়েল মাথা থেকে বার করেছিলেন। তাহলে সুভাষচন্দ্র বসু তখন বললেন যে এটা হিন্দু মুসলমান সবারই অপমান, কারণ এটা ভারতের জাতীয়তাবাদের অপমান। সিরাজউদ্দৌলা একজন দেশীয় শাসক, যিনি দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়েছিলেন, ফলে তাকে অপমান করার চেষ্টা আসলে জাতিকে অপমান করার চেষ্টা। ফলে হলওয়েল মনুমেন্ট হচ্ছে ভারতের জাতীয় অপমান, ভারত জাতির প্রতি অপমান। এই অপমানটা কোনো দিন এরকম মাঝ রাস্তায় বসে থাকতে পারে না, ফলে এটাকে সরাতে হবে। এবং যেটা হয় যে ওই 1939-40-এর প্রেক্ষিত, সেই সময় যখন একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দামামা বেজে গেছে, ভারতেও আস্তে আস্তে সাম্প্রদায়িক রাজনীতির একটা পরিসর তৈরি হচ্ছে, তখন সুভাষচন্দ্র বসু, যিনি দেশবন্ধুর একজন অন্যতম গুরুত্বপূর্ণ সতীর্থ, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সারা জীবন হিন্দু মুসলিম ঐক্যের জন্য লড়েছেন, সুভাষচন্দ্র বসুর কাছে তখন এই ঘটনাটা ছিল হিন্দু মুসলিম ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদী গণ আন্দোলনে ফেরার একটা চেষ্টা। এবং উনি এটা নিয়ে একটা আন্দোলন শুরু করলেন, যদিও ওনাকে ব্রিটিশরা গ্রেপ্তার করে, কিন্তু আন্দোলনটা জোরদার হয় এবং শেষ অবধি ওই মনুমেন্ট ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেটা আমরা সকলেই জানি, এখনও দেখতে পাওয়া যায়, সেটা সেন্ট জনস চার্চের ভেতরে বাগানে আছে, কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যে মাঝ রাস্তায় বসিয়ে রাখা এবং দিয়ে সেটাকে প্রমাণ করা, মানে অনেকটা যে হ্যাঁ এটা যখন আছে তখন নিশ্চয়ই ঘটেছে, এই প্রমাণটাকে সরিয়ে দেওয়া, যে ওরকম হয় না যে আছে তার মানে ঘটেছে। হ্যাঁ, অনেক কিছুই ঘটেনি, কিন্তু সেটাকে ফিরে প্রমাণ করার একটা বা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা। হলওয়েল মনুমেন্ট একটা সেরকম বিষয়। ইতিহাস তো অনির্বাণদা একটা চলমান বিষয়। তাহলে এই হলওয়েল মনুমেন্ট অপসারণ, এই ঘটনাটা সেই সময়কার জনমানসে কি প্রভাব ফেলেছিল, তার চলমানতায় কি প্রভাব ফেলেছিল? ধরা যাক, এটা খুব মজার একটা প্রশ্ন, যে ইতিহাসের জনজীবন যে কোনো কিছুরই হয়, যে হলওয়েল মনুমেন্ট দীর্ঘদিন মাঝ রাস্তায় রাখা ছিল, লোকে দেখতো, লোকে ভাবতো যে ও তার মানে হয়তো এটা সত্যি। তারপর একটা সময় সেটাকে ভেঙে ফেলা হলো, কার্জন আবার ফিরিয়ে আনলেন, ফলে বারবার জিনিসটা যাচ্ছে আসছে। সুভাষচন্দ্র বসু তারপর আন্দোলন করলেন যে এটা এখানে কেন, এটাকে সরিয়ে দিতে হবে, যে আবার এটাকে সরিয়ে দেওয়া হলো। এবং সমকালীন সময় এটা নিয়ে একটা যথেষ্ট প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যে কেন একটা মিথ্যের উপর নির্ভর করে একটা স্মারক, সেটা কেন এরকমভাবে থাকবে, সেটা তাহলে জাতীয় জীবনের অপমান। ফলে বারবার ইতিহাস কিন্তু আসলে কতগুলো ধুলোওয়ালা নথি নয়, ইতিহাস কিন্তু আসলে মানুষের সমাজে তার জনজীবনেই ইতিহাস চলাফেরা করে। ফলে কখন ইতিহাসের কোন প্রসঙ্গটার উপর আলো পড়বে, কখন কোনটা নিয়ে বিতর্ক তৈরি হবে, এইটা কিন্তু সমকালীন পরিস্থিতির উপর নির্ভর করে। হলওয়েল মনুমেন্ট অনেক দিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু সুভাষচন্দ্র বসুর সময় যেটা ছিল, যে হলওয়েল মনুমেন্ট হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদী অত্যাচার, তার মিথ্যা এবং একই সাথে সাম্প্রদায়িক বিভেদের একটা প্রতীক। ফলে সেটাকে সরাতে হবে, এইটাকে কেন্দ্র করে একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল। একইভাবে তার অনেক আগে যখন কার্জন তার ব্রিটিশ সাম্রাজ্যের গৌরব প্রতিষ্ঠা করতে চাইলেন, তিনিও সেই হলওয়েল মনুমেন্টকেই ফিরিয়ে আনলেন। ধরা যাক আজও হলওয়েল মনুমেন্ট আছে, আমরা কজন দেখতে যাই, আমরা কজন তার কথা হয়তো বা আলাদা করে জানি, কিন্তু সেটা যদি মাঝ রাস্তায় থাকতো তখন কিন্তু সেটা নিয়ে আলোচনা হতো। ফলে এভাবেই ইতিহাসের যেমন জনজীবন থাকে, হলওয়েল মনুমেন্ট আন্দোলন বা সেই পুরো প্রসঙ্গটাও তার সাথেই যুক্ত। হলওয়েল চেয়েছিলেন এটাকে আলোচনায় আনতে,
তারপরে ব্রিটিশরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কার্জন চাইলেন বিষয়টাকে আবার আলোচনায় আনতে, সুভাষচন্দ্র চাইলেন যে এটা একটা অপমান, এটাকে সরিয়ে দেওয়া হোক। ফলে নানান সময় এই একটি স্মারক এবং তার সাথে যুক্ত একটি ঘটনা, যেটা আদৌ ঘটেছিল কি না তা নিয়েই সন্দেহ আছে, সেটার একটা জনজীবন তৈরি হয়েছিল। এভাবেই ইতিহাসের নানান কিছুর জনজীবন তৈরি হয় এবং তার মধ্যে সত্য এবং মিথ বা মিথ্যা মিশে থাকে। আমাদের কাজ হবে বিশেষত আজকের দিনে, যেখানে যাকে আমরা পোস্ট ট্রুথ সময় বলছি, যেখানে মিথ্যা সত্য কিছুই আলাদা করা যায় না, সে সময় ওই যেমন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা অঙ্ক কষে দেখালেন যে এইটা বাস্তবত সম্ভব না, এরকম অনেক ঘটনা যা আমাদের চারপাশে ভাসিয়ে দেওয়া হয়, দিয়ে তার জনজীবন তৈরি করা হয়, সেগুলোকে খুঁজে বার করা যে আদৌ এটা সত্যি তো। কোনো একটা হঠাৎ কারোর ছবি ভাসিয়ে দিয়ে বলো এটা ওখানে ওই ঘটনা, আমাদের দেখতে হবে যে আদৌ সেটা সেখানে তোলা ছবি তো, আদৌ সেই সময় ছবি তোলা হতো, আদৌ এটা যে সময় বলা হচ্ছে সেই সময়ের ঘটনা কি না। এরকম নানান কিছু আজকালকার দিনে খুব অদ্ভুত, মানে এই সমাজ মাধ্যমের যুগে তো আরও বেশি জনপরিসর, যা কিছু একটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে শেয়ার করে দেওয়া যায়, মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, ফলে আরও বেশি করে সেটার একটা জনজীবন তৈরি হয়। ফলে যারা আমরা ইতিহাস সচেতন, ইতিহাস নিয়ে কথা বলি বা ভাবতে চাই, তাদের আরও বড় দায়িত্ব হয়ে পড়ে যে এই মিথ এবং মিথ্যে তার উল্টো দিকে ইতিহাসের সত্যটাকে প্রতিষ্ঠা করা। এইটা না হলে সবসময় হলওয়েল মুভমেন্টের মতো ঘটনা, সেটা তো একটা ছিল, আর চতুর্দিকে এরকম ঘটনা ঘটানো হয়, কিছু একটা বলা হয় ওটা ওই ছিল, কোনো একটা মসজিদের তলায় বলা হয় মন্দির পাওয়া গেছে, ওটার বেতে বলা হয় এটা একটা হিন্দু কিছু ছিল, মানে যা কিছুকেই আমরা যেভাবে দেখতে চাই সেভাবেই দেখাতে চাই, সেভাবেই প্রতিষ্ঠা করে দিচ্ছি। বলে আজকালকার দিনে আরও বেশি করে এই ঐতিহাসিক সত্য, তার চুলচেরা বিশ্লেষণ, সেটা আরও জরুরি হয়ে পড়ছে। আজকের ভিডিওতে অনির্বাণদার কাছ থেকে আমরা শুনলাম একটি ঐতিহাসিক ঘটনা, তাকে কিভাবে কখন ব্যবহার করা হবে তা নির্ভর করে সেই সময়কার সময়, অর্থনীতি, সমাজনীতি, শাসকের নীতি, এই সমস্ত কিছুর ওপর দাঁড়িয়ে আজকে আমরা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলার ইতিহাস নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, যখন চর্চা করছি আমাদের অতীতের ফেলে আসা সময়গুলোকে এবং এগিয়ে যেতে চাইছি ভবিষ্যতের দিকে, তখন সত্য, মিথ্যা, মিথ এগুলোকে আমরা কি করে দেখব সেটা নির্ভর করছে আমাদের মুক্ত মনের, খোলা মাথার চিন্তার ওপর। আর সে ভার আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও বটে। প্রসঙ্গত চিত্তরঞ্জন দাশের বেঙ্গল প্যাক্ট এবং তার অসাম্প্রদায়িক বাংলার যে ভাবনা, সে নিয়েও আমরা একটি ভিডিও করেছি, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমরা সবাই জানি 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তরে ক্লাইভের খঞ্জর লাল হয়েছিল বাংলার মানুষের খুনে। আর সেদিনের পর থেকেই বাংলায় ইংরেজ শাসনের শুরু। সে নিয়েও আমরা ভিডিও তৈরি করছি আগামীতে আপনাদের কাছে নিয়ে আসবার জন্য। ভালো থাকবেন। বাংলা ভাবনা।